সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শাপলা না হলে ধানের শিশু প্রতীক হতে পারবে না, হুঁশিয়ারি সার্জিস আলমের। নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসি-এসপির রদবদল চান প্রধান উপদেষ্টা। শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল 4 তরুণের। গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 150 ফিলিস্তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে বাণিজ্যযুক্ত নিয়ে সতর্ক করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শিশু প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে মার্কা হিসেবে আছে। বুধবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এসব কথা বলেন। শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলা পাবে না। এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়ে যে আবেদন করেছে, সেখানে দলীয় প্রতীক হিসেবে শাপলাসহ 3টি প্রতীকের নাম উল্লেখ করেছে তারা। ফেসবুক পোস্টে সার্জিস আলম লিখেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শিশু প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হয়, তাহলে শাপলাও হতে পারবে। সার্জিস আলম আরও লিখেছেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগে থেকেই বলেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা প্রশাসক, ডিসি, পুলিশ সুপার, এসপি, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইউনোর রদবদল করা হবে। আর এসব রদবদল লটারির মাধ্যমে করা যায় কিনা সেটি ভেবে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে রাত 8টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বৈঠকের আলোচনা ও নির্দেশনাগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, সেটি প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে। গত জুনে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। ওই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে আগামী বছরের পবিত্র রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিক্রিয়ায় এই মৃত্যুর ঘটনা হয়েছে বলে ধারণা করেছেন চিকিৎসক। বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম। তিনি বলেন, বুধবার রাত 1:30টার দিকে শ্রীমঙ্গলে হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কের পরে 4 জন মারা গেছে বলে শুনেছি। নিহতরা হলেন রানা নায়ক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ বরিদাস ও নিপেন ফুলমানি। তারা শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের শ্রমিকের সন্তান। এ ঘটনায় রবি বুনার্জি নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মৌলভীবাজার 250 শস্য বিশিষ্ট হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, যে 4 জনকে রাতে নিয়ে আনা হয়েছিল সবাই মৃত ছিলেন। পরে রবি বুনার্জি নামে একজনকে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাদের স্বজনরা জানান, নিহতরা সেপটি ট্যাঙ্কে নেমেছিলেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। মৌলভীবাজারে 250 শস্য হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার RM ডক্টর আহমদ ফয়সাল জানান, সেপটি ট্যাঙ্কে পড়ে 4 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে মন্তব্য করা যাবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে 150 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আক্রমণে নিহতের সংখ্যা প্রায় 57,680 জনে পৌঁছেছে। বুধবার 9 জুলাই তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আরও ৫৩০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১,৩৭,৪০৯ জনে দাঁড়িয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। চলিত বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু যুদ্ধবিরতির ২ মাসের মধ্যেই ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে। গত ১৮ মাস ভরে শুরু হয় অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৭,১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ২৫,৩৬৮ জন আহত হয়েছেন। এর আগে ইসরায়েল গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান চালানোর জন্য গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরোয়ানা জারি করেছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলাও দায়ের করা হয়েছে। বৈশ্বিক বাণিজ্য এখন আর অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে বাণিজ্য যুদ্ধে না জড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের কারণে আসিয়ানভুক্ত দেশগুলো বর্তমানে উদ্বেগের মধ্যে রয়েছে। এর মধ্যেই বুধবার আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই সতর্কতা আহ্বান জানান। দক্ষিণ পূর্ব এশিয়ার ১০টি দেশের আঞ্চলিক জোট হচ্ছে আসিয়ান। বিশ্বের সবচেয়ে বাণিজ্য নির্ভর অর্থনীতির দেশগুলোর বেশ কয়েকটি এই জোটের সদস্য বলে মনে করা হয়। তবে জোটের ১০টির মধ্যে ৮টি দেশই পড়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্কের মুখে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আনোয়ার ইব্রাহিম বলেন, বিশ্ব এখন এমন এক যুগে প্রবেশ করেছে যেখানে নীতিকে অস্থির করে তুলছে ক্ষমতা। এ সময় যে বিষয়গুলো প্রবৃদ্ধির জন্য ব্যবহৃত হতো, এখন তা চাপ সৃষ্টি, একঘরে করা ও নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করলেও চলমান বাণিজ্য হুমকির মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। জোটভুক্ত দেশগুলোকে পারস্পরিক বাণিজ্য বাড়ানো, আঞ্চলিক সহিংসতা জোরদার এবং বাইরের শক্তির উপর নির্ভরতা কমানোর উপর গুরুত্বারোপ করে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংহতি কেবল ঘোষণার মধ্যে সীমিত থাকলে চলবে না। এই বাণিজ্য হুমকি কোনো ক্ষমতাস্থায়ী ঝড় নয়, এটি আমাদের সময়ের নতুন বাস্তবতা। চলতি বছরের এপ্রিলে প্রথম এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। অবশ্যই সমঝোতার সুযোগ দিতে সেই সময় ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করা হয়। চলিত সপ্তাহে সোমবার ও বুধবার নতুন করে ২০-৪০% হারে আবারও কোনো দেশের উপর ৫০% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। কোনো সমঝোতায় না এলে ১ আগস্ট থেকে এই হারে শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। একই সাথে কোনো দেশ পাল্টা পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে আরও শুল্ক বাড়ানোর হুমকিও দেন তিনি। প্রথমবারের শুল্ক আরোপের পর কেবল ভিয়েতনামই একটি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের শুল্কর হার ৪৬% থেকে কমিয়ে ২০%-এ নামতে পেরেছে। আসিয়ানভুক্ত অনেক দেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলিত বছরের শেষ দিকে আসিয়ান যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে তারা যৌথ অবস্থান তৈরির চেষ্টা করবে।